গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনারা যদি এখনও শুধু গল্পের জন্যকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে শিগগিরই করে ফেলুন। আসছে নতুন নতুন চমক। আজ আপনাদের জন্য রয়েছে যোগুমামা টুকলুর রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী। আশা করি আপনারা ইতিমধ্যে যোগুমামা সিজন 1-এর সমস্ত গল্প শুনে ফেলেছেন। চলছে নতুন সিজন। এই সিজনের 2টি গল্প আগে আমরা শুনিয়েছি। আজ রইল তৃতীয় গল্প। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। জন্ম 30শে অক্টোবর 1958 কলকাতায়। তার সাহিত্যকর্ম শুরু হয় দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কিশোর ভারতী পত্রিকার মাধ্যমে। লেখক মূলত রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাস নির্ভর সাহিত্যের জন্য পরিচিত। কিশোর ভারতী ছাড়া নবকল্লোল, শুকতারা, আজকাল, প্রতিদিন প্রভৃতি পত্রিকায় প্রচুর গল্প লিখেছেন। তাঁর সৃষ্ট বিজ্ঞানী গোয়েন্দা চরিত্র যোগুমামা ইতিমধ্যে পাঠককুলের কাছে বহুল জনপ্রিয়। আজ তাঁরই লেখা যোগুমামা সিরিজের গল্প নিয়ে এসেছি আপনাদের জন্য। পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। আজকের গল্পটি আমরা নিয়েছি যোগুমামার রহস্য সমগ্র 1 এই বইটি থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় কিশোর ভারতী 1995-তে শারদীয়া সংখ্যায়। শুরু হচ্ছে আজকের গল্প, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় রচিত যোগুমামা বনাম যোগুমামা। What's this, Mr. Sarkel? It Amsatta. What? Satta? Yeah, from mane mango. Understand? First taking rose, ye juice, sun dry on nakra, ye napkin and preparing. Very tasteful. Very interesting. ছোকরা সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তারপর ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, Can I buy one? No, never. Not from here. This all bad. Then how can I get it? No problem. I try. Giving me 10 rupee? Or no? যা ভাবছিলাম তাই ঘটল। কামরার হকার এতক্ষণ বিদেশি খদ্দেরের গলা কাটার আশায় জুলু জুলু চোখে তাকিয়েছিল। অনন্তবাবুকে অস্ফুটে গালাগাল দিতে দিতে নেমে গেল কামরা থেকে। আর সাহেব খুব করে থ্যাংক ইউ বলতে বলতে বুক পকেট থেকে একখানা চকচকে 50 টাকার নোট বার করল। আমি চোখ বুজে ফেলেছি। ফালতু ঝামেলা। একই ভ্যাপসা গরমে সিদ্ধ হচ্ছে, ট্রেনও চলছে ঢিকিয়ে ঢিকিয়ে। সে দিয়ে কেউ এসব উটকো বাঁশ নেয়? অবশ্য চোখ বুঝেও যে রেহাই পাবো না তা জানতাম। উপকার করার সুযোগ পেয়ে বুড়োর প্রেম উতলে উঠেছে একেবারে। অমনি আমার ঘাড়ের কাছে এসে মধুর গলায় ডেকে বলছেন, টুকলু, ও টুকলু, ঘুমিয়ে পড়লে? একটু ওঠো ভাই। উফ, আর মটকা মেরে থাকা যায় না। ট্রেনের অন্য যাত্রীরা আবার দেখছেন। বললাম, হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? একটু চলো মাস্টার, এনারা আমাদের দেশের গেস্ট। ভালো আমসত্ব পাই কিনা দেখে আসি, খারাপ হলে দেশের বদনাম। টুকলু, প্ল্যাটফর্মে নেমে টিটিকে জিজ্ঞেস করে নিস ট্রেন ছাড়তে আর কতক্ষণ বাকি। এখানে শিডিউল্ড স্টপ 15 মিনিট, অলরেডি 7-8 মিনিট কিন্তু হয়ে গিয়েছে। আপার বার থেকে মুখ বাড়িয়ে যোগুমামা বললেন, আজ শোয়া হয়ে একটা বই পড়তে পড়তে ঠিক খেয়াল করেছেন। প্ল্যাটফর্মে নেমে এগোতে কালো কোটকে পেয়ে গেলাম। তিনি বললেন, কিষানগঞ্জে মালগাড়ি একটা উল্টে গেছে, লাইন ক্লিয়ার হতে এখনো প্রায় আধ ঘন্টা তো লাগবে। ভেরি গুড। অনন্ত সরখেল ওদিকে হতভম্ব টিটিকে ধন্যবাদ জানিয়ে সবেগে এগোলেন বেরুবার গেটের দিকে। টুকলু, চটপট।
এই, আরে দাঁড়ান দাঁড়ান, আগে জানুন স্টেশনের বাইরে কাছে পিঠে কোথায় দোকান পাবেন। ঠিক ঠিক। অনন্তবাবু থমকে দাঁড়ালেন, তারপর আরেক চেকারকে ধরলেন। একটা ইনফরমেশন দেবেন? বলুন। এই কাছে বিটে কোথায় আমসত্ত্বের দোকান পাবো? আমসত্ত্ব? ওই তো বেচছে। ও চলবে না, মানে স্টেশনের জিনিসের দোকান কত দূরে? সে তো শহরের ভিতরে, কাছাকাছি দোকান পাবেন না। ধরুন আমরা যদি সাইকেল রিক্সায় যাই? যাতায়াত আধ ঘন্টা লেগে যাবে, একবার ট্রাই করতে পারেন। আজ তো ট্রেন লেট। আমাকে নিয়ে ততক্ষণে রিকশায় চেপে বসেছেন অনন্ত সরখেল। বলছেন, জলদি আমসত্ত্বের দোকান। এর পরের ঘটনা বলবার আগে ফেরার সময়কার ছোট্ট অভিজ্ঞতাটুকু বলেনি। রিক্সাওয়ালার পরিচিত দোকানে ঝটিতি আমসত্ত্ব কিনে ততোধিক ঝটিতি আমরা তখন স্টেশনের কাছাকাছি চলে এসেছি। হঠাৎ আমাদের পাশ দিয়ে একখানা অটো চলে গেল। স্পষ্ট দেখলাম যোগু মামা অটোতে বসে আছেন। সঙ্গে সঙ্গে চেঁচিয়ে উঠেছি, এই যোগু মামা, যোগু মামা! আশ্চর্য ব্যাপার, সেই অটোটা একবারও থামল না। অনন্ত সরখেলও দেখেছেন, উনিও বললেন, তাজ্জব, স্যার আমাদের ডাক শুনেও থামলেন না। সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে ছুটতে ছুটতে আমরা প্ল্যাটফর্মে এসে ঢুকেছি। উফ, আর একটু হলেই বুড়োর মুন্ডুপাত করতে করতে উঠে পড়লাম। শরীর ঘামে জ্যাপ জ্যাপ করছে, চোখ গেল আপার বার্থের দিকে। যোগু মামা পড়ে চলেছেন। বললেন, যাক, ফিরে এসেছিস, টেনশন হচ্ছিল। আমি কিছু বলতে গিয়েও চুপ করে গেলাম। দেখি যোগু মামা নিজে থেকে বলেন কিনা। অনন্ত সরখেল বিজয়ীর মতো ঝোলা জামার পকেট থেকে আমসত্ত্বের দুটো সুদৃশ্য প্যাকেট বের করলেন, এগিয়ে দিলেন সাহেব ছেলেটার দিকে। টিকিট এসকেলেন টেস্ট। ছেলেটির চোখে মুখে খুশি উপচে পড়ছে। একটা প্যাকেট খুলে সে 2 পিস আমসত্ত্ব বের করল, একটা বাড়িয়ে দিল সঙ্গিনীর দিকে। তারপর একটা যাচ্ছে তাই ব্যাপার ঘটে গেল। আমসত্ত্বে কামড় মেরেই দুজনেই চোখ কপালে তুলে ফেলল, থু থু করে সবটা ফেলে দিল মেঝেতে। শুধু তাই নয়, ছোকরাটা লাফ মেরে উঠে দাঁড়িয়ে অনন্তবাবুর ভ্যাবাচাকা খাওয়া মুখে সজোরে গুঁজে দিল আধ খাওয়া আমসত্ত্বটা। সেই সঙ্গে বিচ্ছিরি গালাগাল শুরু করলো। You cheat! You Indian! স্টপ ইট, আই সে স্টপ ইট, প্লিজ। যোগু মামা এরই মধ্যে ঝট করে নিচে নেমে দাঁড়িয়েছেন। You people, don't cross your limit! This guy has been cheated! নো নো নো। My 50 rupees! ছোকরাটা মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, This old haggard! টেক ইট। যোগু মামা পকেট থেকে একখানা 50 টাকার নোট এগিয়ে দিলেন তার দিকে। বললেন, ওকে, লেট বি কোয়াইট, লেট বি কোয়াইট। বেচারি অনন্ত সরখেলের অবস্থা আর বলার নয়। সারা মুখময় আমসত্ত্ব, দাঁড়ি গোফের গায়ে টুকরো টাকরা ঝুলেছে। কেউ কেউ করে বললেন, আরামদাদা রিক্সাওয়ালাটা শেষ করে কুপিয়ে দিয়েছে। আর যদি কোনোদিন এদিকে... থামুন, আগ বাড়িয়ে উপকার করার অভ্যেসটা এবার ছাড়ুন, বয়স কম হলো না। এই বলতে বলতে মামা বার্থের এয়ার পিলোর তলা থেকে একটা আমসত্ত্বের প্যাকেট বের করে অনন্তবাবুর হাতে দিলেন। বললেন, এটা প্রেজেন্ট করুন। এইবার যোগু মামা হাতে নাতে ধরা পড়ে গেলেন। বললাম, এই তোমায় তখন অতবার ডাকলাম, উত্তর দিলে না কেন? আমায়? কখন? বড়ই তাজ্জব তো। আরে যখন তুমি অটো করে স্টেশনের দিকে ফিরছিলে। আমি তো শুয়েই ছিলাম। মামা, আশ্চর্য! আরে শুধু শুধু চেপে যাচ্ছ, তাহলে আমসত্ত্ব আনলে কোত্থেকে? কি আজে বাজে বকছিস? আনবো কেন? তোরা নেমে যাওয়ার পর আরেকজন হকার উঠলো, তার সঙ্গে কথা বলে বেশি দামের প্যাকেট নিলাম। এই কুপেতে অনেকেই আছেন, জিজ্ঞেস করে দেখ। আমাকে বোকা বানিয়ে দিয়ে অনেক সহযাত্রী মামার কথায় সায় দিলেন। একজন বললেন, হ্যাঁ, তোমার মামা তো উপরে শুয়েছিলেন, কোথাও বেরোননি তো। এদিকে দেশি বিদেশি দোস্তি আবার জমে উঠেছে। নতুন আমসত্ত্ব খেয়ে সাহেব মেম একেবারে উচ্ছ্বসিত। অনন্তবাবুর 2 হাত জড়িয়ে ধরে কেবল সরি সরি বলে চলেছে।
ঠিক যেন দার্জিলিংয়ে চড়ার পাহাড়ি রাস্তা। দুপাশে তার চেয়েও ঘন সবুজ পাহাড়, মাঝে মধ্যে ঝুরঝুরে বৃষ্টি হচ্ছে। 8টা বাজে। গুয়াহাটি থেকে রওনা হয়েছি ঘন্টাখানেক আগে। আসামের সীমান্ত অনেক আগেই পেরিয়ে এসেছি। এখন মেঘালয়। মেঘালয় মেঘের রাজ্য, যথার্থ নাম এই রাজ্যের। প্রথম আলাপে একেবারে মুগ্ধ হয়ে গেছি। পাহাড়ে অগুন্তি ঢেউ, মেঘের খেলা, সবুজ বনের মাঝে নাচছে অজস্র রূপলি ঝর্ণা। এখানে আসাটা নির্ভেজাল বেড়ানো। হঠাৎই ঠিক হয়ে গেল। ইঞ্জিনিয়ারিং এর শেষ পরীক্ষা দিয়ে তেমন কোনো চাপও ছিল না। এই সময় সরকারি গবেষণার কাজ শেষ করে চণ্ডীগড় থেকে যোগু মামা এসে পৌঁছলেন আমাদের বাড়ি। আর টেলিপ্যাথি কিনা তা জানি না, তবে আমাদের পার্মানেন্ট সঙ্গী অনন্ত সরখেলো রাঁচি থেকে এসে উপস্থিত হলেন তার পরদিনই। অতএব একেবারে ত্রহ স্পর্শযোগ। যোগু মামার সঙ্গেও কোথাও ঘুরে আসা যায় কি না প্ল্যান করছিলাম। মামা বললেন ওর এক বন্ধু আছে শিলংয়ে, নাম শ্যাম দাস শর্মা। বিশ্ববিদ্যালয়ে পড়ান, বায়োফিজিক্সের বিজ্ঞানী। প্রায় বিজ্ঞানের কনফারেন্সে দেখা যায়। প্রতিবার উনি শিলংয়ে যাওয়ার নিমন্ত্রণ করেন বটে। শুনেই অনন্ত সরখেল তড়াক করে লাফিয়ে উঠলেন, বললেন, ফাইন স্যার, আমার বুজুম ফ্রেন্ড গজু মানে গজবন্ধু রয়েছে গুয়াহাটিতে। কে? মাস্টার, স্যারের সঙ্গে আমার বন্ধুর নামের খুব মিল। স্যার হলেন জেবিএম, জগবন্ধু মুখার্জি, আর আমার গজু জিবিএম, গজবন্ধু মহান্তি। বিরাট বড় লোক। অতএব আর কি চাই। ফোন করে আমাদের ইচ্ছেটা যথাস্থানে জানিয়ে দেওয়া হলো। ভিআইপি কোটাতেও কামরূপ এক্সপ্রেসের টিকিট পাইনি, তাই যাচ্ছি কাঞ্চনজঙ্ঘায়। অনন্তবাবু ফার্স্ট ক্লাসের কথা বলেছিলেন, মামা সোজা নাকচ করে দিলেন। বলেছেন, এদেশের 80% মানুষ যেভাবে যাতায়াত করে সেভাবেই যাব। তবে আমাদের দুর্ভোগ হয়েছে খুব। মালদা ছেড়ে সন্ধেও নিউ জলপাইগুড়ি জংশনে গিয়ে আবার ট্রেন থেমেছিল ঝাড়া 2 ঘন্টা। মুষলধারে বৃষ্টি, কামরার মেঝে জলে ছপছপ করছে। পরদিন 9টায় নিউ বঙ্গাইগাঁও অবধি তবু ট্রেনটা এলো কোনো রকমে। তারপর যেন আর চলেই না। যাবে কি করে? বন্যার ভয়াবহ ছবি গোটা অসম জুড়ে। যত দূর চোখ যায় জল আর জল, ঘোলা জল পাক খাচ্ছে। বাড়িঘর, ক্ষেত খামার সমস্ত জলের তলে। শুধু উঁচু উঁচু তাল, নারকেল, খেজুর গাছগুলোর ঝাঁকড়া মাথা জেগে আছে। জল এসে ধাক্কা মারছে অনেকটা উঁচু রেল লাইনেও। শেষ পর্যন্ত থেমে থেমে সন্তর্পণে কাঞ্চনজঙ্ঘা গুয়াহাটি পৌঁছল বেলা 3টের পরে। বেশ দুশ্চিন্তা হচ্ছিল। এত দেরি পর্যন্ত কি আর অনন্তবাবুর বন্ধু থাকবেন? না, সেই ধারণা ভুল। গজবন্ধু দাঁড়িয়েছিলেন। রাত কেটেছে গজবন্ধুর বিলাসবহুল ফ্ল্যাটে। আজ ভোর 7টায় রওনা দিয়েছি শিলংয়ের দিকে, ওরই অ্যাম্বাসেডারে। উনিও চলেছেন আমাদের সঙ্গে। ওর কিছু জরুরি কাজ আছে। পাহাড়ি পথের ধার দিয়ে লোকেরা প্রচুর গরু নিয়ে চলেছে লাইন দিয়ে। এত গরু যাচ্ছে কোথায়? কেন শিলংয়ে? গরুর মাংস খাসিদের প্রিয় খাদ্য। ওদের বেশিরভাগ খ্রিস্টান, খাওয়ার কোনো নিয়ম নিষেধ নেই। শীতের দেশ, বিফ সস্তায়, হাই প্রোটিন। অ্যাম্বাসেডার থেমে গেছে। চেকপোস্ট। 2 খাসি পুলিশ এগিয়ে এলো আমাদের দিকে। নিঃশব্দে কয়েক সেকেন্ড দেখলো আমাদের, ভিতরে উঁকি মারল, তারপরে ইশারা করলো, পোস্ট উঠে গেল। কি ব্যাপার গজুবাবু, কোথাও গন্ডগোল হয়েছে নাকি? না ডক্টর মুখার্জি, এটা রুটিন চেকিং। অনুপ্রবেশ ঠেকাতে চায়। অনুপ্রবেশ? লুকিয়েও আসে নাকি? হ্যাঁ, নেপালিরা দলে দলে নেপালি বর্ডার পেরিয়ে চলে আসছে অভাবের তাড়নায়। ওদের দেখতে খাসিদের মতোই। একবার শিলংয়ে ঢুকতে পারলে মিশে যাবে। যা, টায়ার পাংচার। গাড়ি থেকে নেমে পড়লাম। ডান দিকে বিশাল বড়াপানি লেক। এখান থেকে জল সাপ্লাই হয় শিলংয়ে। শিরশিরে বাতাস বইছে। পিঠে হাত দিলেন অনন্তবাবু, বললেন, কি ফাইন জায়গা, চলো
একটু ওয়াক করে আসি। বাঁ দিকে খাড়া পাহাড়, ডান দিকে সবুজ ঢাল নেমে গেছে, আর তারই মাঝে জল। আবার কুয়াশা মাখা বিস্তীর্ণ পাহাড়, রোদ্দুর, মেঘ, কুয়াশা সব যেন একেবারে মাখামাখি। অনন্ত সরকেল গেয়ে উঠলেন, আমার এই পথ চলাতেই আনন্দ, এসে যায় রৌদ্র ছায়া, বর্ষা নামে বসন্ত। উফ, আবার আমি দাঁড়িয়ে পড়লাম। উফ, রবীন্দ্রনাথ একেবারে ফিনিশ। কতবার বলেছি অনন্তবাবু কথাগুলো। হাই হাই সার্কেল। হেড়ে বিদেশি গলার ডাক। অনন্তবাবু চলে গেছেন ট্যাক্সিটার দিকে। ট্রেনের দুই সাহেব সেই তরুণ তরুণী যে সাদা চামড়া হলেই বুড়ো এমন আদেকলাপনা শুরু করেন। Where are you going? শিলং। ইউ? শিলং? ওকে, সি ইউ, বাই। ওরা হাত নাড়ল, ট্যাক্সি স্টার্ট দিল। পিছনে বেজে উঠেছে আমাদেরও গাড়ির হর্ন। চাকা পাল্টানো হয়ে গেছে। এবার সবাইকে নিয়ে আবার আমাদের গাড়ি ছুটেছে। একটা পাহাড়ের বাঁক ঘুরতেই গজবন্ধু বললেন, ওই যে দেখুন শিলং পাহাড়। দূর পাহাড়ের গায়ে পুতুলের মতো ছোট্ট ছোট্ট বাড়িঘর, মেঘে চারিদিক আবছা। শিলংয়ে বৃষ্টি হচ্ছে। ঢুকে পড়লাম শিলংয়ে। ঝিরঝির বৃষ্টি, ছবির মতো রঙিন নানা চেহারার বাড়ি, বাংলো, ঝকঝকে তকতকে চওড়া সব রাস্তা। ব্রিটিশদের প্রিয় হিল স্টেশন স্কটল্যান্ড অফ দ্য ইস্ট। ডক্টর মুখার্জি, ডক্টর শর্মার বাড়ির অ্যাড্রেস আছে তো? হ্যাঁ, আপল্যান্ড রোড, লাইমুখরা, শিলং। ড্রাইভারের এই শহর অতি চেনা। অ্যাম্বাসেডার ডান দিকে ঘুরল, তারপর একটা টিলাকে পাক দিয়ে উঠতে শুরু করল। গোঁ গোঁ শব্দে গাড়ি 15 মিনিট ধরে উঠল। খানিকটা চাতালের মতো জায়গা, দু চারটে দোকানপাট, বাজারও আছে। ড্রাইভার বলল, এটাই লালমুখরা। কোন বাড়ি যাবেন বসুন সব। গজবন্ধু পানবিড়ির দোকানদারকে শ্যামদাসবাবুর নাম বললেন। সে বাঁদিকে হাত দেখালো, কিন্তু আধ মিনিট যেতে না যেতে গাড়ি আটকে গেল। আর এগোবার পথ নেই। সরু রাস্তা, পুলিশের জিপ, মারুতি, অ্যাম্বাসাডারে একেবারে ভর্তি। দু চারটে লালবাতি লাগানো গাড়িও রয়েছে দেখছি। নিশ্চয়ই কিছু ঘটেছে। চলুন তো হেঁটে যাওয়া যাক। সামনে পুলিশ ভ্যান পড়ল। ড্রাইভারকে গজবন্ধু জিজ্ঞেস করলেন, এখানে কি হয়েছে? সে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, খুব নামকরা একজন লোক কাল রাতেই কিডন্যাপ হয়েছেন। মিনিস্টারও এসেছেন। নাম করা লোক? কি নাম তার? কি নাম? নাম তো না, এক কি শর্মা, যেন কি শর্মা। শর্মা? সে কি? আমরা তো একেবারে কিংকর্তব্য বিমূঢ়। কয়েক সেকেন্ডের মধ্যে যোগু আমার সামলে নিলেন, ছুটলেন বাড়ির দিকে। সাহেবি বাংলো, ধপধপে সাদা রং, পুলিশে পুলিশে চারিদিকে ছয়লাভ। মামা স্ট্রেট ঢুকে পড়লেন বাড়ির ড্রয়িং রুমে। ড্রয়িং রুমে চিন্তিত মুখে স্যুট টাই সজ্জিত মানুষ ও ইউনিফর্ম পরা পুলিশ কর্তা কয়েকজন বসেছিলেন। তাঁদের একজন পাশের পুলিশ কর্তাকে বললেন, হে হ্যালো, হু ইজ দিস ফেলো? হাউ হ্যাজ হি এন্টার্ড? One minute. I am coming from Calcutta. Dr. Sharma invited us. He is my friend. মানুষটার মুখের যেন চেহারা বদলে গেল। বললেন, ও সরি, প্লিজ টেক ইউর সিট। সবার উপর চোখ বুলিয়ে নিয়েছে। একদম কোণের একজন ভদ্রলোক ঝুঁকে পড়ে পুলিশের একজনকে ফিসফিস করে কিছু বললেন। তিনি আবার পাশের জনকে সেটা বললেন। মামা কথা শুরু করে দিয়েছেন। বললেন, ঘটনাটা কখন ঘটলো, কিভাবে? দেখুন, আমি যতদূর জানি কাল রাত 10টা নাগাদ ডক্টর শর্মার একজন পরিচিত লোক এখানে এসেছিলেন। স্বভাবতই তাকে দেখে উনি দরজা খুলে দেন, আর তারপর স্যার, বয়স্ক এক পুলিশ কর্তা বাধা দিয়ে বললেন, আমি ওকে দু একটা প্রশ্ন করব। ও শিওর। লক্ষ্য করলাম ঘরের মধ্যে একজন খাসি লোক এসে দাঁড়িয়েছে। পোশাক হাবভাব
এসব দেখলে বোঝা যায় সে বাড়ির কাজের লোক। আপনার নাম? জগবন্ধু মুখার্জি। নাইস, আমরা আপনার জন্যই অপেক্ষা করছিলাম। নেম কার্ডটা আপনার তো? অফিসার একটি ভিজিটিং কার্ড মামার দিকে এগিয়ে দিলেন। মামার কার্ড, দিল্লির ঠিকানা, ফোন নাম্বার আর ডিগ্রি লেখা আছে। হ্যাঁ নিশ্চয়ই। পুলিশ কর্তা এবার দুর্বোধ্য খাসিয়া ভাষায় কাজের লোকটিকে অনেক কিছু জিজ্ঞেস করলেন। সে ঘাড় নাড়ছিল। পুলিশ কর্তা খাসিয়া ভাষায় সকলকে বললেন, তারপর শান্ত গলায় বললেন, ডক্টর মুখার্জি, নাও উই আর কনফার্মড। আমাদের সঙ্গে চলুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। যোগু মামা অ্যারেস্টেড? ক্রিমিনাল টেররিস্ট? বজ্রপাত হলেও বোধহয় এত হতভম্ব হতাম না। কি বলছে? মামাও তো একেবারে স্তম্ভিত। তিনিও কথা বলতে পারছেন না। একটু পরে কাঁপা গলায় বলতে পারলেন, মানে চার্জটা কি? ভেরি সিম্পল, ফর কিডন্যাপিং ডক্টর শর্মা। মানে আমরা এইমাত্র শিলংয়ে ঢুকেছি, সঙ্গে আমার ভাগ্নে। তাছাড়া ওসব কোর্টে বলবেন। কাল রাতে ডক্টর শর্মাকে তুলে নিয়ে কোথাও রেখে আসা হয়। ডক্টর শর্মার সার্ভেন্ট আপনাকে আইডেন্টিফাই করে ফেলেছে। হিয়ার ইট এন্ডস। চলুন। কোনোভাবেই আমার এখনকার মানসিক অবস্থাটা আমি বোঝাতে পারবো না। ভেতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। সব বুদ্ধি শুদ্ধি একেবারে যেন লোপ পেয়ে যাচ্ছে। কি করব, কোথায় যাব, কাকে ধরব, কিচ্ছু মাথায় আসছে না। এরকম যে কখনো ঘটতে পারে না, তা তো দুঃস্বপ্নেও ভাবিনি। আমার মামা ডক্টর জগবন্ধু মুখার্জি, যার বন্ধু সিবিআই এর ডিজি সত্যসাধন পট্টনায়ক। ইয়েস ইয়েস, পেয়েছি। অনন্ত সরখেল এসে অবধি সেই যে ইউথ হোস্টেলের বিছানায় চিৎপাত হয়েছেন, আর নড়াচড়া নেই। ঘরের ছাদের কড়িকাঠের দিকে তাকিয়ে আছেন। ফোন ডায়েরি বের করলাম। অনন্তবাবুকে বললাম, দাঁড়ান, আমি একটা ফোন করে আসছি। অনন্ত সরখেল তাকালেন, শূন্য দৃষ্টি, কোনো জবাব দিলেন না। রাস্তার উল্টো দিকে টেলিফোন এক্সচেঞ্জ আছে। পরপর 3টে ফোন করে ফিরছি। মন কিছুটা শান্ত। প্রথম ফোন পট্টনায়ক আঙ্কেলকে। উনি আজকেই আসছেন, যেভাবেই হোক। দ্বিতীয় ফোন করেছি বাড়িতে, বাবাকে পেয়ে গিয়েছিলাম। ঘটনা যা হয়েছে তা হালকা করেই বললাম, না বলে উপায় নেই, কারণ নিশ্চিতভাবে কাল সকালে এটা নিউজ হবে। এটাও বলেছি পট্টনায়ক আসছেন, একটা ব্যবস্থা হবে। তৃতীয় ফোন করেছি মেঘালয় রাজ্যের চিফ সেক্রেটারি সুবীর চ্যাটার্জিকে, পট্টনায়কের কথা মতো। ওর বিশেষ বন্ধু যোগু মামাকে নামে চেনেন। শুনেই আঁতকে উঠেছেন, বললেন, হ্যাঁ দেখছি। হোস্টেলের দোতলায় উঠতে উঠতে কানে ভেসে এলো কথাবার্তা। আমাদের রুমে গজবন্ধুবাবু আর আরেকজন ভদ্রলোক, কুর্তা জ্যাকেট পাজামা পরনে, চোখে সরু চশমা, ব্যাকব্রাশ করা চুল। ভদ্রলোককে কোথায় যেন দেখেছি। গজবন্ধু বললেন, তোমার জন্যই ওয়েট করছিলাম, আলাপ করিয়ে দিই। মাস্টার অর্ণব ভট্টাচার্য, ডক্টর মুখার্জির ভাগ্নে। ইনি প্রাণকৃষ্ণ ঠাকুর, ডক্টর শর্মার মোস্ট ক্লোজ রিসার্চ অ্যাসোসিয়েট। নমস্কার, আপনাকে খুব চেনা চেনা লাগছে। আজ সকালেই দিখেছেন। আরে ও তো শর্মাজি ড্রয়িং রুমে। হ্যাঁ ঠিকই তো, আপনি এক কোণে বসেছিলেন তাই না? আমার ভি তো খারাপ লাগতেছে না, কি বলি আপনারে। ডক্টর মুখার্জির মতো সায়েন্টিস্ট উনি কিনা। लेकिन लेकिन जो सच है वो तो प्रूफ হবেই। सच? কোনটা सच? अरे ये जो किडनैपिंग এর কেসটা আছে उसी का ही तो बात बोल रहे हैं ना। अरे एक वीक पहले भी এখানে আসিয়া ছিল তোমার মামাজি। শর্মাজির ঘরে বহুত কথাবার্তা হলো, আমার সাথে भी হলো। फिर कल भी साझेर बेलाय
हमी शर्मा जीर घर से चलिया आसिलो तब पर भी वो दोनों बातचीत करते छिलो। কি বলছেন কি এসব? এ হতেই পারে না। অ্যাবসার্ড কথাবার্তা যত। এই যে গজবন্ধু বাবু, ওর সঙ্গে আজ শিলংয়ে ঢুকেছি। अरे वही तो हम भी सोचे, लेकिन बिरादर इतना कुथा बोलो तो मुखर्जी साहब की कोई ऑकल्ट साइंस लिए रिसर्च करते हैं। অকাল্ট সায়েন্স? তার মানে ভূত প্রেত চর্চা, তন্ত্রমন্ত্র, ডাকিনী বিদ্যা। রাগে সর্বাঙ্গ রিড়ি করে উঠল। দেখুন, মামা ওসব মোটেই বিশ্বাস করেন না। बुझलाम तब तो बोलार कुछ नाई। गोजू बाबू और नोबेर उमर तो होलो, शायद गुस्सा हो से। तुम ही बोलो, ये सब बहुत गुप्त विद्या है ना। রবেশ, একটা কথা বলবেন মিস্টার ঠাকুর? আমার মামা তার বন্ধুকে শুধু শুধু কিডন্যাপ করতে যাবেন কেন? नहीं, ईटा मत बोलो तुम। उनका मोटिव भी बहुत स्ट्रांग है। सुनो, शर्मा जी का रिसर्च सब्जेक्ट यूनिक था, बहुत यूनिक। से सक्सेसर नजदीक पहुंचे गिए छिलो। उस पेपर जिसको मिले जाबे वो तो राजा बन जाबे, राजा। 1 सेकेंड में वो वर्ल्ड फेमस हो जाबे। ছি ছি, ভাবতেও আমার শরীর ঘিন ঘিন করছে। যোগু মামার মতো বিশ্ববন্দিত বিজ্ঞানী অন্যের গবেষণা চুরি করবেন, এরকম ভাবা হচ্ছে। প্রাণকৃষ্ণ আবার বললেন, देखो, तुम्हार मामा जी आछे, तुम्हार कष्ट हमरा बुझी। एक काम करो ना, सीधा तुम्हारे मामा से ही मिल लो। बोलो खुल्लम खुल्ला, तुमको सारा बात समझाने के लिए। तो भाई तो सब मिस्ट्री सॉल्व होबे ना। गोजू हमरा दोस्त आछे, अब गोजूर दोस्त तुमरा, इसीलिए हामी एसे छे तुम्हादेर एडवाइस करते। हमार की दरकार बोलो तो। हाँ, लेकिन और एक बात, कुछ जरूरत पड़े तो डायरेक्ट हमार काछे चलिए आसबे, ठीक है? वही जो पुलिस बाजार है ना, वहां पर जो जेल रोड है, वहां पर मेरा एक मकान है। প্রাণকৃষ্ণ এগোলেন দরজার দিকে, পিছন পিছন গজবন্ধু। এই সময় নেপালি বয় এসে বলল, স্যার, অফিসে আপনার ফোন এসেছে। আমি গিয়ে ফোন তুললাম। হ্যালো। হ্যালো অর্ণব, আমি সুধীর চ্যাটার্জি বলছি। হ্যাঁ বলুন সুধীরদা, কিছু উপায় বেরোলো? না রে ভাই, যতক্ষণ ডক্টর শর্মাকে খুঁজে বার করা যাচ্ছে ততক্ষণ সাক্ষী সবুদ, ঘটনা পরম্পরা, সব সন্দেহ ডক্টর মুখার্জির দিকেই যাচ্ছে। পাটনায়ক সাহেবকে আসতে দাও, তারপর দেখা যাবে। তবে আমি ডিজি জেলকে ফোনে বলে দিয়েছি, ওকে মেন্টাল বা ফিজিক্যাল টর্চার করা যেন না হয়। ভিআইপি প্রিজনারদের সুযোগ সুবিধা যেন দেওয়া হয়। কোনো রকম জামিনের ব্যবস্থা করা যায় না? না ভাই, অ্যারেস্ট করা হয়েছে নন বেলেবল পেনাল সেকশনে। আচ্ছা, আজ বিকেলে মামার সঙ্গে একবার দেখা করতে চাই, করা যাবে কি? ব্যবস্থা করছি, ড্রাইভারকে 4টে ইউথ হোস্টেলে পাঠিয়ে দেবো, রেডি থেকো। কয়েক ঘন্টার মধ্যে একজনের চেহারায় যে এতখানি পরিবর্তন হতে পারে, যোগু মামাকে না দেখলে বিশ্বাস করা যায় না। যে সেলে মামাকে রেখেছে সেটা ওয়েল ফার্নিশড, সাধারণত ভিআইপি রাজনৈতিক নেতারা থাকেন। কিন্তু তাতে কি, আফটার অল জায়গাটা তো জেল। কয়েক ঘন্টায় যোগু মামার বয়স বেড়ে গেছে কয়েক বছর, তবে চোখ দুটো এখনো বুদ্ধি ও আত্মবিশ্বাস সম্পূর্ণ মুছে যায়নি। এক দৃষ্টে তাকিয়ে আছি দেখে এক অদ্ভুত হাসিতে মুখ ভরে গেল যোগু মামার। বললেন, কিরে ভাগ্নে, কি দেখছিস? জগবন্ধু মুখার্জি এত সহজে হার মানে না। ষড়যন্ত্র, জঘন্য ষড়যন্ত্র। তবে এ জাল আমি ফাঁস করবই। আমি জানি মামা। আবেগে আমার গলা বুঝে আসছিল। অতি কষ্টে নিজেকে সামলে সারাদিনের সমস্ত কিছু রিপোর্ট করলাম, এমনকি প্রাণকৃষ্ণ ঠাকুরের অকাল্ট সায়েন্সের ব্যাপারটাও। অনন্তবাবুর সঙ্গে ছিল। সকালের মৌনী দশা কাটিয়ে উঠলেও বিশেষ কথা বলেননি। ফিরতে ফিরতে এইসব কথাই ভাবছিলাম।
এই রহস্যের তদন্ত কোন দিক দিয়ে যে শুরু হবে কে জানে। হঠাৎ অনন্তবাবু ফিস করে বললেন, ও তো বিজ্ঞানী, গজুর বন্ধু সকালে যা বলে গেল ওরকম হতে পারে না? ও মানে? না মানে বলছিলাম কি, শরীরটা এক জায়গায় আর ধরো উইল ফোর্স দিয়ে মনটা মানে আত্মা অন্য জায়গায় গিয়ে। দ্যাট কি আবোল তাবোল বাজে বকছেন? যোগু মামা মানে সায়েন্টিস্ট জগবন্ধু মুখার্জি এইভাবে ক্রাইম করে বেড়াচ্ছেন বলতে চান? জি জি, সেটা বলিনি। বলছি এরকম কি কোনোভাবে সম্ভব? বিজ্ঞান মানে না, বুঝেছেন? বিজ্ঞান বলে এ পরিষ্কার বুজরুকি। ফিরে হোটেলে ঢুকছি, নেপালি ছেলেটা ডেকে বলল, সাব টেলিফোন। হ্যালো। হ্যালো, পটনায়ক বলছি। টুকলু? হ্যাঁ আঙ্কেল, আপনি কোথায়? গৌহাটি এইমাত্র পৌঁছেছি। কোনো গাড়ি এই রাতে যেতে চাইছে না। কি খবর ডক্টর মুখার্জির? এনি ডেভেলপমেন্ট? আগে না, পুলিশ কাস্টাডিতে আছেন, তবে সুধীরবাবু বলে দেওয়ায় ভিআইপি ট্রিটমেন্টে আছেন। এইমাত্র দেখা করে এলাম। ঠিক আছে, কাল সকালে পৌঁছচ্ছি, চিন্তা করো না। কেমন? এই সময় দোতলা থেকে একটা বুক ফাটা আর্তনাদ ভেসে এলো। আমি 3 লাফে দোতলায়। সর্বনাশ! চিৎকার আসছে আমাদের ঘর থেকে। ভেজানো দরজা খুলে আমার চক্ষু একেবারে স্থির। অনন্ত সরখেল কাটা কলা গাছের মতো পড়ে আছেন মেঝেতে। চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছে, মূলোর মতো দাঁতগুলো একেবারে ছেত্রে আছে। একটা আওয়াজ বেরোচ্ছে মাত্র। অনন্তবাবু, আরে ও অনন্তবাবু, কি হলো কি আপনার? কে? টুকলু? অনন্ত সরখেলের চোখ স্বাভাবিক হয়ে এলো, মুখ বন্ধ হলো। উঠে বসলেন, ঢকঢক করে খানিকটা জল খেলেন। তারপরই আমার হাত জড়িয়ে ধরে ডুকরে উঠলেন। ভাই রে, এখনই মরে যাচ্ছিলাম, চলো চলো পালিয়ে যাই। উফ, আশ্চর্য! আর কি হয়েছে বলবেন তো? স্যার। স্যার মানে মামা? মামা কোথায়? হ্যাঁ এইখানে, এইমাত্র এসেছিলেন। তুমি ফোন ধরতে ঢুকলে আমি ঘরে এসে সবে লাইট চালিয়েছি। বিশ্বাস করো ভাই, উনি আমার পেছনে এসে দাঁড়ালেন, গম্ভীর গলায় বললেন, অনন্তবাবু কেমন আছেন? আমি চমকে উঠেই, ওই বাপ, স্ট্রেট ননসেন্স। কি বলছেন কি যাতা? ইম্পসিবল। পসিবল ভাই, বিলকুল পসিবল। আমি নিজের চোখে দেখেছি ভাই। এই মামা কি পড়েছিলেন বলুন তো? অত কি দেখার মতো অবস্থায় ছিলুম নাকি? তবে হ্যাঁ মনে পড়েছে, বোধহয় লাল জামা সাদা প্যান্ট। চলুন তাড়াতাড়ি আসুন। ওকে এক ঝটকায় টান মেরে ছুটলাম গেটের দিকে। গেট পেরিয়ে সোজা বড় রাস্তায়। কোথাও কারো চিহ্ন মাত্র নেই। হঠাৎ চোখে পড়ল দূরে একটা চলমান বিন্দু। আমরা আন্দাজে ওই দিকেই ছুটলাম। সোডিয়াম ভেপার ল্যাম্প জ্বলছে। বিন্দু এখন মানুষের চেহারা নিয়েছে। ছুটে চলেছি, ছুটেই চলেছি। লোকটা কি হাঁটার গতি বাড়িয়ে দিয়েছে? পরের লাইট পোস্টের কাছে পৌঁছেছি। সরকেল বলে উঠলেন, ওই ওই যে লাল জামা সাদা প্যান্ট, ডাকবো? আরে দাঁড়ান দাঁড়ান, অন্য কেউ হলে বাজে ব্যাপার হবে। পিছন থেকে অনেককেই একরকম লাগে। একেবারে কাছাকাছি মানুষটা এক মনে হেঁটে যাচ্ছে। ও কি মানুষ? বুকটা ছ্যাঁত করে উঠল। সামলে নিয়ে পিছন থেকে স্পর্শ করলাম। সঙ্গে সঙ্গে লোকটা ঘুরে দাঁড়ালো। চাপ বাবা, অন্য মানুষ। পরিষ্কার কামানো মুখ, চশমা নেই, ব্যাকব্রাশ করা চুল। ভ্রু মুচকে বলল, কে আপনারা? ও সরি স্যার, আসলে আমরা অন্য কেউ ভেবেছিলাম। মানুষটি একবার মাত্র আমাদের দিকে দেখল, তারপরে সামনের দিকে হাঁটতে লাগলো। অনন্ত সরখেলের উপর ভীষণ রাগ হচ্ছে। বড়ুটা দাঁড়ি চুলকোচ্ছে। যতটা এসেছি ততটাই পিছনে হাঁটা। খুব ক্লান্ত লাগছে। দূরে ইউথ হোস্টেলের আলো জ্বলছে। জুতোর নিচে কিছু একটা ঠেকলো। ছোট্ট নীল ডায়েরি। না,
না 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 না, ডায়েরি নয়, ড্রাইভিং লাইসেন্স। প্রথম পাতাতেই মালিকের ছবি। আশ্চর্য, ওই লোকটা, এই যার পিছনে এক্ষুনি ছুটে এলাম। বেচারি পকেট থেকে পড়ে গেছে হয়তো। না থাক, এটা কাল সকালে ঠিকানা দেখে পৌঁছে দেব। ছুটছি, শুধু ছুটছি না, একেবারে ঝড়ের বেগে ছুটছি। যোগু আমাকে ধরতেই হবে, কিন্তু কিছুতেই দূরত্ব কমছে না যে। প্রাণপণে ডাকছি, মামা মামা, দাঁড়াও দাঁড়াও। মামা থামছে না, ছুটে চলেছেন, পিছনে আমিও। এই রহস্যের শেষ কোথায় দেখতেই হবে। দুপাশে ঘন জঙ্গল, বিকেলের আলো মরে আসছে, দ্রুত অন্ধকার নামছে। পাহাড়ি পথ, জঙ্গল শেষ হয়েছে, এবার শহর। কিন্তু মামা দূরেই থেকে যাচ্ছে। পুরো ফাঁকা রাস্তা, একটাও লোক নেই চারপাশে। যোগু মামা ঢুকে গেলেন একটা বাড়ির ভেতরে। এটা জেলখানা। আমিও ঢুকে পড়লাম। জেলের মধ্যে ছোট ছোট খুপড়ি। মামা খুপড়িগুলোকে ডানে বাঁয়ে রেখে ঢুকে পড়লেন একটা খুপড়িতে। পিছন পিছন আমিও। ঢুকেই আতঙ্কে শিউরে উঠেছি। এ কি? এই যে দুজন যোগু মামা। একজন বসে বই পড়ছিল, অন্যজন পাশে গিয়ে দাঁড়ালো। তারপর তারপর দাঁড়ানো যোগু মামা ধীরে ধীরে ঘেঁষে এলো বসে থাকা যোগু মামার কাছে। আচমকায় ওর শরীরে মিশে গেল, দুজন এক হয়ে গেল। তারপর যোগু মামা বইয়ের পাতা থেকে মুখ তুলে তাকালেন, বললেন, টুকলু ভালো আছিস? বাঁচাও বাঁচাও বাঁচাও। চোখ খুলে গেল। উফ, কি ভয়ঙ্কর স্বপ্ন রে বাবা। শরীর একেবারে ঘামে ভিজে গেছে। বাঁ হাতের কবজিটা তুললাম। 9টা বেজে গেছে দেখছি। জানলায় ভারী পর্দা টানা, তাই ঘরের ভেতর অন্ধকার। অনন্তবাবু নাসিকা গর্জনে অঘোর। অনন্তবাবু, আরে ও অনন্তবাবু, উঠুন। ওরে বাবা, আর করবো না, এবারের মতো ছেড়ে দাও, ছেড়ে দাও। কি ছেড়ে দাও? ধ্যাৎ, আরে অনেক বেলা হয়েছে, উঠুন তো। অনন্তবাবু প্রথমে বাঁ, তারপর ডান চোখ খুললেন, বললেন, আমি ভাবলাম। কি ভাবলেন? যোগু মামার ভূত? ভিতর টিম। উঠে পড়ুন। ব্রাশ ট্রাশ করে বাথরুমে ঢুকে পড়লাম। কিন্তু পট্টনায়ক আঙ্কেলের কি ব্যাপার? ভোর 5টায় যদি গুয়াহাটি থেকে রওনা হন, তবে 8টার মধ্যে শিলং এসে যাওয়ার কথা। আবার কি কোনো ঝামেলায় পড়লেন নাকি? নেপালি বয়কে ব্রেকফাস্ট দিতে বলে অফিসে ঢুকে পড়লাম। এখানে টেলিফোন আছে, কিন্তু চাবি দেওয়া থাকে, কেবলমাত্র রিসিভ করা যায়। তবে এই সময় চিফ ওয়ার্ডেন মহিলা থাকেন। গুড মর্নিং ম্যাম। মর্নিং। মহিলা ফাইল থেকে মুখ তুললেন, বললেন, প্লিজ টেক ইউর সিট। টেল মি, হোয়াট ক্যান আই ডু ফর ইউ? ম্যাম, চিফ সেক্রেটারি সাহেবকে একবার আর্জেন্ট কল করতে চাই। উনি আমার আঙ্কেলের ঘনিষ্ঠ বন্ধু, একটা বিপদে পড়ে গেছি। মহিলা নিঃশব্দে আমায় মাপলেন, তারপর ফোনের লক খুলে দিলেন। হ্যালো, অর্ণব বলছি। সুধীর চ্যাটার্জি আছেন? হ্যালো অর্ণব, বলো। সুধীরদা, পট্টনায়ক আঙ্কেল এখনো তো আসেননি। আসেনি? তাহলে মনে হয় এসে পড়বে। আচ্ছা দাঁড়াও, আমি খোঁজ নিয়ে তোমায় জানাচ্ছি। ফোন রাখলাম। সঙ্গে সঙ্গে চোখ চলে গেল সেন্টার টেবিলে রাখা লোকাল কাগজগুলোর উপর। প্রায় সবগুলোর প্রথম পাতায় খবরটা ছাপা হয়েছে, সায়েন্টিস্ট অ্যারেস্টেড। বুকটা যেন কেঁপে উঠল। বোধহয় দেশের প্রায় সব কাগজেই আজ মুখরোচক খবর হিসেবে ছাপা হয়েছে এই মিথ্যে খবরটা। ক্যান ইউ হেল্প মি? ছিটকে বাইরে চলে এসছে। গলা আমার এত চেনা। সত্য সাধন পট্টনায়ক, সঙ্গে এক ভদ্রলোক। চিনি না, মনে হলো যেন মরুদ্যান পেয়ে গেছে। চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। ছুটে গিয়ে ওর 2 হাত জড়িয়ে ধরলাম। পট্টনায়ক হাসলেন,
বললেন, বেরোতে একটু লেট হয়ে গেছে, আসলে রাস্তায় এত ফগ। চলো সব শুনবো, তার আগে এই তো। বলে পাশের ভদ্রলোকের পরিচয় দিলেন। ইনি আমাদের RRDG ডক্টর মোহন ত্রিবেদী। আমার কাছে খবরটা শুনে হি ওয়াজ সো শকড। চলে এলেন আমার সাথে। ডক্টর মুখার্জির খুব পরিচিত। ও নমস্কার, নামটা মনে পড়ল না। अरे बेटा सब ठीक हो जाएगा। अरे अब তুমি তো টুকলু, তোমাকে আমি কত ছোট দেখেছি। এক মাথা কাঁচা পাকা উস্কো খুস্কো চুল, মুখ ভর্তি পাকা দাড়ি, চোখে গোল গোল চশমা। না, জীবনে কোনোদিনও একে দেখিনি। দ্বিবেদী মুখ দেখে আন্দাজ করলেন, বললেন, আরে বেটা মনে কেসে পড়বে তোমার? আমি যখন তোমাদের ঘরকে গিয়েছিলাম তব তুমি ইত্যটুকু মুখার্জির গোদ মে ছিলে তখন। অনন্তবাবুর সঙ্গে শুভেচ্ছা পর্ব শেষ করে চারজনে ঘরে বসেছি। পট্টনায়ক বললেন, কাল ফোনে তুমি আচমকা বলতে মনে হলো চোখে অন্ধকার দেখছি। তারপরে ভাবলাম দুশ্মন তো কমতি নেই মুখার্জির, ওদের মধ্যেই কই না কই রিভেঞ্জ লিয়েছে। ইটস নট ইম্পসিবল, হতে পারে। ঢুকলু, এবার বলো তো পরপর কি ঘটেছে? হ্যাঁ হ্যাঁ, কুছ বাদ দিবে না। ট্রেনে ওঠা থেকে শুরু করে সমস্ত বলে গেলাম তাদের। কাল পর্যন্ত যা যা হয়েছে। ব্রেকফাস্ট এসে গেছে। টোস্টে কামড় দিয়ে অনন্তবাবু বললেন, ভাই টুকলু, তুমি মালদার ঘটনাটা বললে না? আমরা আমসত্ত্ব আনতে গিয়ে স্যারকে। বলেন বলেন, সব খুলে বলেন। অনন্তবাবু মালদার ঘটনাটা বললেন। তার সঙ্গে বিদেশি তরুণ তরুণীর শিলংয়ে আসার ব্যাপারটাও যোগ করতে ভুললেন না। পট্টনায়ক একেবারে চুপ, ঘন ঘন সিগারেট খাচ্ছেন আর বাঁ হাতে টেবিলে টোকা দিচ্ছেন। একটু পরে বললেন, অনন্তবাবু, আপনি গজবন্ধুবাবুকে কতদিন চেনেন? অনেক দিন, বছর 20। মোহনলাল দ্বিবেদী কিন্তু এই সব কথাবার্তায় খুব একটা আমল দিচ্ছেন না। বুড়ো হলেও লোকটা বেজায় ছটফটে। মুখে একটা আতপোড়া চুরুট ঝুলিয়ে সারা ঘরময় ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ টেবিল থেকে কুড়িয়ে পাওয়া ড্রাইভিং লাইসেন্সটা তুলে চোখের সামনে ধরলেন, বললেন, টুকলু, এইটা কার আছে? তোমার কই দোস্ত বোস্ত? না না, কাল সন্ধে যাকে মামা ভেবে ফলো করছিলাম তার, মনে হয় পকেট থেকে পড়ে গিয়েছিল। এটা বরং আমার কাছেই থাক, পটনায়ক জি পুলিশ কো দে দেগা। বলেই কোটের পকেটে পুড়ে ফেললেন। ফের বললেন, हाँ वही जो সায়েন্টিস্টের কথা বললে, ओकल्ट साइंसेरो কথা বললে, उसका पता है तुम्हारे पास? वही एंगल हो, एक बार सोचना पड़ेगा। ওকাল্ট সায়েন্স? কি বলছেন যাতা, বুঝতে পারছি না। যত সব বোগাস ব্যাপার। নো নো স্যার, আঁখ আর কান সব সময় খোলা রাখিবেন। আমাদের ইনভেস্টিগেশনে সব কুछ অ্যানালাইসিস करना पड़ता है। টুকলু, তুমি অ্যাড্রেসটা বলো। আর হ্যাঁ, যোগু বাবুর সামান কোথায়? ওই ওই যে। ডক্টর মুখার্জির লাগেজ নিয়ে আপনি এখন কি করবেন? একটু ঠান্ডা হয়ে বসুন না। তাজ্জাব বাত। আরে পটনায়ক জি, আপনি গুসা হচ্ছেন কেন? আমায় আমার কাম করতে দিন। কপালে দুর্ভোগ আছে। যোগুমামার ব্যাগ নিয়ে বুড়ো ব্যস্ত। পট্টনায়ক বললেন, টুকলু, আমরা দুজন ডক্টর মুখার্জির সঙ্গে দেখা করে আসছি। তারপর আমাদের ডেফিনেট লাইন ধরে প্রসিড করতে হবে। আমার মনে হয় প্রথমেই যাওয়া উচিত লাই মুখরায়। ব্যাগ ঘাঁটলে কি হবে? বুড়োর কান এদিকে। বলতে শুরু করলেন, ডক্টর শর্মার মকান ঘুরে সেকেন্ডে যাবে উনকা ডিপার্টমেন্ট। থার্ড, আপনি এখন উঠুন। অভিশপ্ত লাই মুখরা। শিলংয়ের এই শহরতলি দেখতে যতই সুন্দর হোক, যতই এখানে পাহাড়ের বুকে মেঘ রোদ্দুরের খেলা চলুক, আমার কাছে লাই মুখরা সর্বদা অভিশপ্ত থাকবে। সেখানেই দ্বিতীয়বার এলাম।
ডক্টর শ্যামা দাস শর্মার সাদা বাংলোর চারপাশে পুলিশ প্রহরা। পট্টনায়ক জিপ থেকে নেমে এগিয়ে গেলেন। পুলিশ অফিসার এসে সেলুট ঠুকলেন। স্যার আসুন। বাংলো পুরো ভ্যাকেন্ট তো? হ্যাঁ স্যার, সবই ঘর আন্ডার লক অ্যান্ড কি। কেয়ারটেকার কোথায়? পাশের বস্তিতে থাকে স্যার, খবর দেব কি? হ্যাঁ। চারজন ঢুকে পড়েছি ডক্টর শর্মার শোবার ঘরে। পাশেই ল্যাবরেটরি কাম স্টাডি। শোয়ার ঘরে ফার্নিচার তেমন কিছুই নেই। একটা দেওয়াল জোড়া ওয়ার্ড্রোব, সারি সারি জামা প্যান্ট আর অ্যাপ্রন ঝুলছে। ছোট্ট একটা ড্রেসিং টেবিল। দেওয়াল আলনায় তোয়ালে, রুমাল, টুকিটাকি রাখা আছে। চওড়া খাটে নিখাঁজ বেড কভার। পট্টনায়ক বললেন, কি বুঝছেন ত্রিবেদীজি? আমি কুছু ভি বুঝছি না, ল্যাবরেটরিতে যাই। হন হন করে এগোলেন। অনন্ত সরখেল আমার কাঁধ খিমচে বললেন, আমার ভাই এই লোকটার হাব ভাব সুবিধের লাগছে না। ধুর, আর এটা দিনের বেলা, এত পুলিশ রয়েছে চারদিকে। ল্যাবরেটরিতে নতুন কিছুই চোখে পড়ল না। সারি সারি ফানেল, বিকার, টেস্ট টিউব আর প্রচুর ইলেকট্রিক তার। টেবিলে একটা খাতা, তাতে প্রচুর অঙ্ক। একধারে একগাদা বই রাখা আছে। মোহনলাল ঝুঁকে পড়ে বইগুলো উল্টে পাল্টে দেখতে লাগলেন। পুলিশ অফিসার এসে বললেন, স্যার কেয়ারটেকার এসেছে। সেই লোকটা পরশুদিন যে আইডেন্টিফাই করেছিল বলে যোগু মামার মাথায় চরম কলঙ্কের বোঝা চেপেছে। মোহনলাল দ্বিবেদী আলাপ শুরু করে দিলেন। তুমি কতদিন আছো এখানে? আগে 2 বছর। তা তুমি রাতে কি এখানেই থাকতে? না বাবু, দিনে আসতাম আর সারাদিন কাজ করে তারপর বস্তিতে শুতে যেতাম। যেদিন বাবু গায়েব হলো উস দিন কে বারে মে বলো তো যারা। সন্ধেবেলা বাবু আর ঠাকুর বাবু দুজনই এলো কলেজ থেকে। চাটা খেলো, গল্প করলো। তারপর সন্ধে গড়িয়ে যেতে আর এক বাবু এলো, ওই যাকে কাল পুলিশে ধরে নিয়ে গেল না, সেই বাবু। 3 জনে সারাক্ষণ গল্প করার পর ঠাকুরবাবু চলে গেল। বাবু আমায় বলল দুজনের রান্না করতে। ওই বাবু খাবেন রাতে, থাকবেন তাই জন্য। রান্না করে খাবার ঢাকা দিয়ে চলে গেলাম। পরদিন ভোরে এসে দেখি দরজা খোলা, বাড়িতে কেউ নেই, খাবার তেমনই ঢাকা দেওয়া আছে। তখন আশেপাশের বাড়িতে খবর দিলাম, পুলিশ এলো আর ঠাকুরবাবু এলো। ঠিক আছে ঠিক আছে, তুমি আবি যাও। কিছু বুঝলেন? বুঝলাম, উস রাতে মুখার্জি এসেছিল, শর্মার দোস্ত হয়। গপসপ भी করেছে, তারপর ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে গিয়েছে। কি কি বলছেন জাতা? যোগু মামা আমাদের সঙ্গে? बेटा शांत हो, তুমি যা বলছো ও যেমন सच, केयरटेकरो जो बोलছে वो भी सच है। ये बात पक्का है, शर्मा अपनी मर्जी से ही उसका साथ গেছে। अनजाने आदमी হলে শর্মা কখনোই জিতো না। পটনায়ক জি, এখানে কাম খতম। ঠাকুর সাহেবের কাছে চলেন তো, ये पूछना बहुत जरूरी है। ওকাল্ট সায়েন্সে মুখার্জি ডাবল এক্সি সেন্টেন্সের ব্যাপারে সে কি বিচার করছে। আর হ্যাঁ, আমি ও কিতাবটা লিখছি। বইয়ের নাম এনার্জি, আ নিউ ডিমেনশন। ল্যাবরেটরি থেকে বেরিয়ে আসছে। হঠাৎ মোহনলাল থমকে দাঁড়ালেন। দ্রুত ঘরে ঢুকতে ঢুকতে বললেন, हो भूल गया था, একটা কাগজ। টেবিলের উপর থেকে উনি স্লিপ প্যাডের একটা টুকরো তুলে নিলেন। ভাঁজ করার আগে শুধু পড়তে পারলাম, বলতে হবে প্রাকৃতির সঙ্গে। কাগজটা ঢুকে গেল মোহনলালের পকেটে। জেল রোড, পুলিশ বাজার, শিলং শহরের সবচেয়ে জমজমাট এলাকা। হোটেল, রেস্তোরাঁ, স্টুডিও, হাজার রকমের দোকানপাট, সমস্ত কিছু এখানেই আছে। অ্যাম্বাসেডর ওয়ার্ড লেক পেরিয়ে চৌরাস্তার কাছাকাছি এসে পড়েছে। বাস, ট্যাক্সি, দোকানপাট, পথচারী, বিক্রেতা একেবারে গিজগিজ করছে। অনন্তবাবু গাড়ির জানলা দিয়ে চেঁচিয়ে উঠলেন, গজু গজু! আমাদের গাড়ির গতি এমনিতেই মন্থর হয়ে পড়েছে। গজবন্ধু অন্য এক ব্যক্তির সঙ্গে তর্কে মশগুল। অনন্তবাবুর গলা তার কানে গেছে বলে মনে হলো না। অনন্তবাবু আরো জোরে ডাকলেন। কাজ হলো। গজবন্ধু আমাদের দেখে সেই ব্যক্তিকে কিছু বলে সোজা চলে এলেন গাড়ির কাছে। আরে অন্তা, কোথায় যাচ্ছিস?
উঠে পড়। অনন্ত সরখেল সামনের দরজা দেখিয়ে দিলেন। গজবন্ধু উঠে পড়লেন। সত্য সাধন ও মোহনলালের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অনন্তবাবু। তারপর বললেন, কার সঙ্গে বকছিলি? গুয়াহাটি ফিরিসনি? হ্যাঁ হ্যাঁ, কাল ফিরে গেছিলাম, আজ আবার এসেছি। একটা টেন্ডার জমা দিলাম, 3টে খুলবে। বেটা আমারই মতো ব্যবসায়ী, অরিজিনালি রাজস্থানের লোক। খাসি মেয়ে বিয়ে করেছে তো খাসিদের গুণকীর্তন করছিল। আমিও ছাড়বার পাত্র নই। কি বলছিল? বলছিল এখানে যে বিদেশি খেদাও আন্দোলন করছে KSU, মানে খাসি স্টুডেন্টস ইউনিয়ন, তা নাকি ঠিক। তা আমি বললুম, বাজে বকো না তো। হ্যাঁ, অরিজিনাল খাসিরা কোথায়? হ্যাঁ, এই যে KSU এর পান্ডা, তার বাবা তো আসামের বিখ্যাত দুলাল বড়ুয়া। আগে নাম ছিল বাবুল বড়ুয়া। পরে বাবার সঙ্গে মায়ের ছাড়াছাড়ি হওয়ার পরে মায়ের লিঙ্গ পদবি নিল। গোড়ার বা কেটে দিয়ে বুল লিঙ্গ হয়ে গেল। মশাই, আপনার কোথা থেকে একটা ব্যাপার বোঝা যাচ্ছে। এক সময় প্লেন্সের আদমিরা এত অত্যাচার করেছে ট্রাইবাল পিপলদের ওপর, उसीलिए एंटी नेशनल फोर्स पॉपुलर হয়েছে। আচ্ছা, ছোড়েন ওসব বাত। তারপর একটু থেমে বললেন, আমরা এখন ওই প্রাণকৃষ্ণ ঠাকুর সাহেবের ঘর যাচ্ছি। আপনি কি চলবেন? তাহলে থোড়া সুবিস্তাই হবে। হ্যাঁ চলুন না, প্রাণকৃষ্ণ আমার বন্ধুর মতো। বেশি দিন না হলেও ইউনিভার্সিটিতে সাপ্লাইয়ের সুবাদে ওর সঙ্গে দোস্তি হয়ে গেছে। লোক ভালো। ड्राइवर जी वो बां दिक पर, हाँ हाँ हाँ, यहाँ पर पार्क कीजिए। কাঠের সিঁড়ি দিয়ে দোতলায় উঠছে। গজবন্ধু বললেন, তবে কি এখন ওকে পাবেন? 11টার মধ্যে ডিপার্টমেন্টে চলে যায়, দেখা যাক। গজবন্ধু কলিং বেল টিপলেন। দরজার মধ্যে কাটা অংশ খুলে গেল। এক মহিলার মুখ। কাকে চাই? ঠাকুর সাহেব আছেন? কোথা থেকে আসছেন? বলুন, গৌহাটির গজবন্ধু। আচ্ছা। আপনা উস্তাদি মহিলা ভিতরে চলে গেলেন। দরজার কাটা অংশ দিয়ে স্পষ্ট কিছু কথা বাইরে ভেসে এলো। अरे दिखानो बंद करो, फंस जाओगे तो। कौन? कितना आदमी? ड्राइंग रूमे बसाओ, আমি আসছে। মহিলা দরজা খুলে দিল। 5 জন বসলাম। না, সবাই বসলাম বললে ভুল হবে। সদা ব্যস্ত মোহনলাল দেওয়াল জোড়া বইয়ের র্যাক ঘুরে ঘুরে দেখছেন। শুধু দেখছেন না, এক একটা বই টেনে বার করে পাতা উল্টোচ্ছেন, আবার ঢুকিয়ে রাখছেন। মিনিট 3 পরে ঢুকলেন প্রাণকৃষ্ণ ঠাকুর। আমাদের সঙ্গে তার ভালোই আলাপ ছিল। গজবন্ধু আলাপ করিয়ে দিলেন পট্টনায়ক এবং মোহনলালের সঙ্গে। ঠাকুর বললেন, বলেন আপনারা কি জানতে চান বলেন। আমার ओपिनियन अर्नब के আমি पहले ही बोलेছি। इसीलिए ही आपके पास आया हूँ। आपका विचार मुझे सही लगा। अच्छा, आपके पास क्या ओकल्ट साइंस का कोई किताब होगा? यहाँ तो नहीं है, लेकिन देख सकता हूँ। 1 মিনিট ত্রিবেদীজি, 1 মিনিট। মিস্টার ঠাকুর, আপনাকে একটা প্রশ্ন করব। हाँ जरूर। ডক্টর শ্যামাদাস শর্মাকে কিডন্যাপিং এর পেছনে আপনি যে মোটিভের কথা অর্ণবকে বলেছেন, সেটা হলো ডক্টর শর্মার গবেষণা। আপনি ডক্টর শর্মার ক্লোজ রিসার্চ অ্যাসোসিয়েট ছিলেন। কি সাবজেক্টে উনি রিসার্চ করেছিলেন বলবেন? सब्जेक्ट वाइज वेरी कॉन्फिडेंशियल। उनार सब्जेक्ट था बायो इलेक्ट्रिसिटी। पेड़ दैट मीन गाछ से इलेक्ट्रिक करंट मिल सकता है, लेकिन वो कैसे वही परीक्षा करे देखा गए। सब गाछे थोड़ा थोड़ा इलेक्ट्रिक एनर्जी आछे। किसी तरह से उस इलेक्ट्रिक को या फिर उस इलेक्ट्रिक वोल्टेज को यदि बाड़िए दिवा पॉसिबल है, तब किंतु रिवॉल्यूशन हो जाबे। सोर्स ऑफ एनर्जी विल बी अनलिमिटेड। और एक बात, একটু থেমে বললেন, शर्मा साहेब ये শিলং পাহাড়ে एक टिपिकल पेड़ आइडेंटिफाई করেছিলেন, जो कि ना बहुत ज्यादा কারেন্ট দিতে পারে।
ইন্টারেস্টিং, লেকিন উনি জগুবাবুকে আসতে বললেন কেন? হতে পারে আদমি চিনিতে পারেন নাই, বিশ্বাস করেছিলেন। বাড়ির কাজের মহিলা ট্রেতে করে কফি বিস্কুট নিয়ে ঢুকলো। তার পিছনে একজন যুবক বেরিয়ে গেল, কফিতে চুমুক দিচ্ছে। মোহনলাল ব্যস্ত সমস্তভাবে উঠে দাঁড়ালেন, বললেন, अभी हम निकल रहे हैं, একটা জরুরি কাম একেবারেই ভুলে গেছি। ঠাকুর সাহেব, हम आपसे डिपार्टमेंट में भेंट करेंगे। বলতে বলতে হন হন করে বেরিয়ে গেলেন। আচ্ছা ছিটের লোক তো, আমাদের কথাবার্তা বিশেষ এগুলো না। একটা নতুন খবর পাওয়া গেল বটে, যোগু মামা এর আগেও নাকি বেশ কয়েকবার এখানে এসেছেন, নানা রকম লোক দেখিয়েছেন ডক্টর শর্মাকে। এই রিসার্চের রেজাল্ট বিদেশি কোনো এজেন্সিকে বেচে দিলে কোটি কোটি ডলার পাওয়া যাবে। শর্মা রাজি হননি। শুনতে শুনতে লজ্জায় আমাদের মুখ নিচু হয়ে যাচ্ছিল। ভাই টুকলু, স্পষ্ট বলে দিলুম, ওই লালমোহন লোক খুব গোল মেলে, সবসময় ধরাস ধরাস করে লাভাচ্ছে, যেন কত কাজ। সত্যি বলতে মোহনলালকে আমারও রহস্যময় বলে মনে হয়েছে। বললাম, সে না হয় হলো, কিন্তু মামার ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না যে। শুনেই অনন্তবাবুর চোখ গোল গোল হয়ে গেল। ফিসফিসিয়ে বললেন, একটা কথা বলবো? বলুন। স্যার ব্যাপারটাতে ইনভলভড। ইনভলভড মানে জড়িত? আপনার মাথাটা কি গেছে নাকি? শুনুন, ওই মোহনলাল দ্বিবেদী গোয়েন্দার ছদ্মবেশী কালপ্রিট, যেখানে যা পাচ্ছে পকেটে পড়ছে। প্রাণকৃষ্ণ ঠাকুরের সঙ্গে ওর নির্ঘাত লিঙ্ক আছে। দেখলেন না, ঠাকুরের বাড়ি থেকে একটা ছোকরা যে বেরিয়ে গেল, অমনি কফি টফি ফেলে উঠে পড়ল। দাঁড়িয়ে আছি ক্যামেল ব্যাক রোডে, ইউথ হোস্টেলের সামনে। হাত দেখালাম, অটো থামল। ইউনিভার্সিটি, আপ অ্যান্ড ডাউন। কাল ফিরতে ফিরতে বিকেল হয়ে গিয়েছিল। পট্টনায়ক আঙ্কেল তখনই বলে গেছেন আজ হয়তো যোগাযোগ নাও হতে পারে, ইনভেস্টিগেশনে কাজে বেরোবেন। এক বুক দুশ্চিন্তা নিয়ে চুপচাপ কি বসে থাকা যায়? তাই রিসেপশনে একটা স্লিপ লিখে রেখে বেরিয়ে পড়েছে। প্রথমে ডক্টর শর্মার ডিপার্টমেন্টে যাব, খোঁজ খবর নেব। ঠাকুরের সঙ্গেও আলাদা কথা বলার আছে। তারপর পরিস্থিতি বুঝে ঠিক করব এরপর কি করণীয়। অনেকখানি সময় লেগে গেল নর্থ ইস্টার্ন হিলস ইউনিভার্সিটি বা নেহুতে পৌঁছতে। ঝাঁ চকচকে ক্যাম্পাস, মনে হয় যেন বিদেশে এসে পড়েছি। খুঁজে খুঁজে শ্যামা দাস শর্মার ল্যাবে পৌঁছলাম। খাঁ খাঁ করছে। 2-3 জন রিসার্চ স্কলার কাজ করছেন, চেম্বার বন্ধ। একজনকে বললাম, আচ্ছা প্রাণকৃষ্ণ ঠাকুর কি এসেছেন? আগে রোজ আসে না, স্যার থাকলে আসতেন, ভলেন্টারি কাজ করেন। আপনারা কোথা থেকে আসছেন? আগে কলকাতা থেকে, শর্মাজির ব্যাপারে খোঁজ নিতে। ছেলেটি তো একেবারে অবাক হয়ে গেল, বলল, কিছুক্ষণ আগেই 2 জন এসেছিলেন, একই কথা বললেন। আসলে আমরা একই টিমের। আচ্ছা, আপনি কি জানেন শর্মাজি রিসার্চের রিসেন্ট সাবজেক্টটা কি ছিল? না, ঠিক বলতে পারবো না। সময় নষ্ট করার কোনো মানে হয় না। এবার প্রাণকৃষ্ণ ঠাকুরের ফ্ল্যাট, বাড়িতে নিশ্চয়ই আছেন। হাঁটছি পুলিশ বাজারের দিকে। অনন্তবাবু 1 ঘন্টা স্পিকটি নট। কলিং বেল টিপলাম, কেউ উঁকি মারল না। আবার সুইচে হাত টিপে রাখলাম, বাজুক, ভালো করে বাজুক। না, আরো মিনিট খানেক কেটে গেল, কই কেউ তো আসছে না। কি ব্যাপার? বেল বাজছে, স্পষ্ট শুনতে পাচ্ছি, কিন্তু কেউ আসছে না কেন? অনন্তবাবু বললেন, নেই, ঠাকুর বাড়িতে নেই। উড়ি নিয়ে তো কি হয়েছে, কাজের মেয়েটা তো থাকবে। সে বলতে বলতে থেমে গেছি। দরজার মেঝের কাটা অংশটা চোখে ধাক্কা দিতে বঁ করে পাল্লা ঘুরে গেল। সামনে ড্রয়িং রুম খোলা, ছোট্ট পাল্লাটা আলগা পড়ে গেছে। পরক্ষণেই চমকে উঠেছি। চাপা শাসানি ভেতরের ঘর থেকে ভেসে আসছে, গলার স্বর ভীষণ চেরা। বাহ খোকা, বাহ, বেড়ে অ্যাক্টিং শিখেছ। ডাবল এক্সিস্টেন্স, দ্বৈত সত্তা, দারুণ গপ্প। সবাই খেয়েও গেল, এসে পৌঁছতেই সোজা জেলে। চিনতে পারছো আমায়? হ্যাঁ,
তোমাদের গল্প সত্যি হয়েছে। আমার ডাবল এক্সিস্টেন্সি এসে দাঁড়িয়েছে তোমাদের সামনে। বল বল, এখনো যদি বাঁচতে চাস চটপট বলে ফেল, তোর বস কোথায়? অন্য দিক দিয়ে দ্বিতীয় জন বলছে, বিশ্বাস করুন, আমি কিছুই জানি না, আমায় ছেড়ে দিন। ছেড়ে দেব? কচি খোকা আমার, হ্যাঁ ছেড়ে দেব, তোকে পুরোপুরি ছেড়ে দেব। সোজা সোজা উপরে চলে যাবি। এই যে আমার হাতে এটা দেখছিস, এর ট্রিগার টিপলেই না না, তোর জন্য গুলি খরচ করার মানে হয় না। আমার 10টা আঙুলি যথেষ্ট। ভেবে দেখ কি মজা। হ্যাঁ, কোনো কেস হবে না, কেউ ধরা পড়বে না, আসল আসামি জেলের মধ্যে বসে আছে। ওরে বাবা, আমি? চুপ, একদম চুপ। সোজা আঙুলে ঘি উঠবে না মনে হচ্ছে। ঠিক আছে, 2 হাত দিয়ে তোর গলা টিপে 1 থেকে 10 গুনছি, শিগগির বলে ফেল। 1, 2, 3, 4, 5, 6। বলছি বলছি, আমায় মারবেন না, আমায় মারবেন না। ভেরি গুড, ভেরি গুড, লক্ষ্মী ছেলে। বল বল, কোথায় তোর বস? চেরাপুঞ্জি। চিনিস? মানে হ্যাঁ। ফাইন, তুই আমার গাইড। নে, এবার এগুলো পড়ে ফেল। কেন? আর কথা? একটাও কথা বলেছিস কি আমি? পড়ছি পড়ছি। কাঁধের উপর অনন্ত সরখেলের হাত ভর করেছিল। খ্যাচ করে কাঁধ খিমচে ধরল। অনন্তবাবুর চোখ 5 টাকার রাজভোগ যেন। মুখ দিয়ে ঘর ঘর শব্দ বেরোচ্ছে। ওফ, অসহ্য, কিচ্ছু ভাবতে পারছি না। বিশ্বাস অবিশ্বাস যুক্তি বুদ্ধি সমস্ত যেন লোপ পেয়ে যাচ্ছে। অনন্তবাবু, ঠিক হন বলছি, বি স্টেডি। টুকলু, ছেড়ে দে ভাই, আমি পালাই, আর সইতে পারছি না রে। বেশ, তাই যান। দূরদার করে অনন্তবাবু নেমে গেলেন সিঁড়ি বেয়ে। কয়েক সেকেন্ডের মধ্যে দরজার ফাঁক দিয়ে দেখলাম দুজনে এগিয়ে আসছে, যোগু মামা এবং মোহনলাল দ্বিবেদী। যোগু মামার ডান হাতের রিভলভার মোহনলালের কানে ঠেকানো। আমায় দেখেই মামার চোখে আলো জ্বলে উঠল। টুকলু, তুই? কথা বলার শক্তি নেই, মুখে হাসি ফুটছে না। মামা বাঁ হাত দিয়ে পিঠ ছাপড়ে বললেন, কি হলো তোর? বুঝেছি, আমাদের কথাবার্তা শুনেছিস। নিশ্চিন্তে থাক, আমি তোর সত্যি যোগু মামা। চল, তদন্তের লাস্ট চ্যাপ্টার, চেরাপুঞ্জি। রাস্তায় সাদা অ্যাম্বাসেডর দাঁড়িয়ে, পিছনের সিটে মোহনলালকে মধ্যে বসিয়ে দুজনে দুদিকে উঠে বসলাম। মামা ওঠার ঠিক আগে পকেট থেকে ওয়াকি টকি বের করে কি সব যেন বললেন, সাংকেতিক ভাষা, বুঝতে কিছুই পারলাম না। পৃথিবীতে কোথায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? চেরাপুঞ্জি। ছোটবেলায় ভূগোলে এটাই পড়েছি। কল্পনায় দেখেছি দিন রাত বৃষ্টি পড়ে জল থই থই করছে। ভাবতে পারিনি যাওয়ার পথে প্রকৃতি এমন শোভা সাজিয়ে রেখেছে। তবে এখন যা মনের অবস্থা, তাতে প্রকৃতি আমায় একটু উচ্ছ্বসিত করতে পারছে না। অ্যাম্বাসেডর ছুটে চলেছে পাহাড়ের পর পাহাড় ডিঙিয়ে। মোহনলাল দ্বিবেদীর মাথা বুকের উপর ঝুঁকে রয়েছে। যোগু মামার ডান হাতের রিভলভার তার কোমর ছুঁয়ে আছে। ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। সঙ্গে সঙ্গে গাড়ির গতি কমে গেল। ভাগ্নে, বলো। তোর সবটা জানতে কৌতূহল হচ্ছে? আর হলেই বা কে বলছে? রাগ করেছিস? আমার অবস্থা একবার ভাব, কি অপমান আর লজ্জা। শেষ পর্যন্ত জেলে রাত কাটাতে হলো আমায়, যে কখনো জেনে অন্যায় করেনি। এই আমাদের দেশ, আমাদের আইন। সঙ্গে সঙ্গে যোগু মামার চোখের দিকে তাকালাম। মামা, তোর মনে আছে বেতলা ফরেস্টে যাওয়ার কথা?
হ্যাঁ, বিজ্ঞানীরাই ক্রিমিনাল। জন্তু জানোয়ারা সব খেপে উঠেছিল। 2 বিজ্ঞানীর মধ্যে সে কি খুনোখুনি, কোথাও থই পাওয়া যাচ্ছিল না। তারপর তো রাইট, এটুকু জেনে রাখ, এবারের নাটের গুরু ওদেরই একজন। তার আসল নাম তুই জানিস, এই নচ্ছারটার বস। জেলের মেয়াদ কাটিয়ে শয়তানটা এই পাহাড়ি শহরে ঘাঁটি গেড়েছিল। আলাপ করেছিল বিজ্ঞানী শর্মার সঙ্গে, জানতে পারল শর্মার গবেষণার বিষয়। শর্মা তখন সাফল্যের একেবারে শেষ বিন্দুতে, বিশেষ প্রজাতির গাছের খোঁজ পেয়ে গেছে। সে টোপ দিল শর্মাকে, এই রিসার্চ যদি বিদেশি কোনো এজেন্সিকে বেচে দেওয়া যায়, কোটি কোটি টাকা এসে যাবে। ডক্টর শর্মা রাজি হলেন না। সে তখন মতলব বাঁটল শর্মাকে কিডন্যাপ করার, আটকে রেখে ভয় দেখিয়ে রিসার্চ পেপার হাতিয়ে নেবে। একই সময় আমি ফোনে জানালাম আমরা বেড়াতে আসছি। সে সেটাও জেনে ফেলল সরল বিজ্ঞানী শর্মার কাছ থেকে। বাস, সে প্ল্যান করে ফেলল। ক্যাচ করে একটা শব্দ হলো, আর সজোরে ব্রেক কষল আমাদের অ্যাম্বাসেডর। কি হলো? সাব, সামনে বিড়ালের রাস্তা কেটেছে, বলছি একটু দাঁড়িয়ে যাই। চালকদের এই এক কুসংস্কার, কোথাকার কোন বন বেড়াল রাস্তা ক্রস করেছে, আমাদের নাকি দাঁড়িয়ে থাকতে হবে অন্য গাড়ির অপেক্ষায়। তারপর হ্যাঁ, তো ওই ক্রিমিনালটা তৈরি করলো সাংঘাতিক ছক। আমার উপর প্রতিশোধের আগুন ওর বুকের মধ্যে জ্বলছিল। সুযোগ এসে গেল, শর্মাকে কিডন্যাপ করে ও নিয়ে যাবে, অথচ প্রত্যক্ষদর্শীরা সবাই বলবে আমি নিয়ে গেছি। এক ঢিলে 2 পাখি মারবে। যদি জগবন্ধু মুখার্জি না হয়ে অন্য কোনো ভালো মানুষ বিজ্ঞানী হতো, জেলের মধ্যেই সে সুইসাইড। মামার কথা অসমাপ্ত রয়ে গেল। ঘটে গেছে দুর্ঘটনা। ঝিমুতে থাকা মোহনলালের 2 হাত জড়ো হয়ে আচমকা প্রচন্ড আঘাত করেছে সামান্য অসতর্ক যোগু মামার চোয়ালে। মামা ছিটকে গেছেন। চশমা, রিভলভার সবকিছু ছড়িয়ে ছিটিয়ে গেছে। সেকেন্ডের মধ্যে দরজা খুলে মোহনলাল লাফিয়ে পড়েছে গাড়ি থেকে। তারপর বাঁই বাঁই করে দৌড় দিল। বিমূঢ় অবস্থা কাটিয়ে আমিও ছুটছি ওর পিছনে। সামনে মোহনলাল দ্বিপেদি, পিছনে আমি। দৌড়ের কম্পিটিশন হচ্ছে। বাঁ দিকে ঢালু ছবি, সরি পথ দেখা যাচ্ছে। মোহনলাল নামতে শুরু করলো সেই পথ বেয়ে। ঝোপঝাড়ের মধ্যে দিয়ে পায়ে চলা পথ ক্রমেই নেমে গেছে। ব্যালেন্স সামলাতে সামলাতে ওর পিছনে আমি। দূরত্ব কমছে। ইচ্ছা শক্তিকে বলছি ওকে ধরতেই হবে, ওকে ধরতেই হবে। মোহনলাল পিছনে তাকালো, তারপর নামার গতি বাড়িয়ে দিল। বাংলাদেশের ময়মনসিংহ জেলার আবছা সীমান্ত। ও কি ওপারে পালাতে চাইছে? সামনের পথ আরো সংকীর্ণ, ঝোপ জঙ্গলে ঘেরা। হঠাৎ মোহনলাল সামনের কাঁটা ঝোপে হোঁচট খেয়ে হুমড়ি খেয়ে পড়েছে। সঙ্গে সঙ্গে লাফ দিয়েছি ওকে তাক করে। পেয়েছি, কিন্তু টাল সামলাতে পারলাম না। ইস, দুজনে জড়মড়ি করে গড়িয়ে পড়ছি ঢালবে। আটকে গেছে একটা গাছে, কিন্তু মোহনলাল চড়ে বসেছে আমার উপর। হাত বাড়িয়ে দুমদাম ঘুষি চালাচ্ছে। আমিও ছাড়ছি না, অন্ধের মতো মাথা দিয়ে ঠুসে যাচ্ছে। অসহ্য পরিস্থিতিটা কতক্ষণ চলতো জানি না। একটা জোরালো শব্দ হলো। মোহনলাল নেতিয়ে পড়ল। যোগু মামার সামনে দাঁড়িয়ে স্নেহ মাখা গলায় বললেন, আরে খুব লেগেছে, আয় আয়, আস্তে আস্তে উঠে আয়, এই হতভাগাটাকে টেনে তুলতে হবে। সামনে মুখ গুঁজে পড়ে আছে স্বয়ং মোহনলাল, না, যোগু মামা। 2 নম্বর যোগু মামা। মোহনলালের নকল দাড়ি, গোঁফ, চুল, চশমা সমস্ত খসে পড়েছে। কিন্তু এটাও কি আসল চেহারা? ওর জ্ঞান ফিরে আসবে না তো? মনে হয় না। আমার বাঁ হাতের রদ্দাটা ঘাড়ের একেবারে মোক্ষম জায়গায় খেয়েছে। তাড়াতাড়ি ঘুম ভাঙবে না, তবু সাবধানের মার নেই। এক কাজ কর, দাড়ি গোঁপ কুড়িয়ে নে, রিভলভারটা ঠেকিয়ে রাখ, আমি ওকে টেনে নিয়ে যাচ্ছি। অনেকখানি উপরে উঠতে হচ্ছে, সঙ্গে একটা মানুষের শরীর। গাড়ির কাছে পৌঁছতে প্রায় ঘন্টা খানেক লেগে গেল। যোগু মামা এই ঠান্ডাতেও ঘামছে। লোকটাকে ঠেলে ঠুলে ঢুকিয়ে দেওয়া হলো গাড়িতে। পিছমোড়া করে বাঁধা হলো ওর 2 হাত। দাড়ি, গোঁফ, চশমা আবার যোগু মামা সেঁটে দিয়েছেন লোকটার মুখে। গাড়ি আবার ছুটেছে চেরাপুঞ্জির দিকে।
ঝোড়ো বৃষ্টি শুরু হলো। পাহাড়ে ছোট ছোট বাড়িঘর, বৃষ্টির শহর আমাদের অভ্যর্থনা জানাচ্ছে। হঠাৎ অচেনা বদমাসটা একটু নড়ে উঠল। মামা ওর মাথায় রিভলভার ঠেকালেন, বললেন, একটু এদিক ওদিক করলেই উড়িয়ে দেব। গাড়ি চেরাবঞ্জিতে ঢুকে পড়েছে। লোকটা চোখ খুলল। এই হতভাগা, এবার কোন দিকে? ঢুলু ঢুলু চোখে বলল, সামনের মোড়ে বাঁদিকের রাস্তা। একটাই পথ, তবে ঘুরে ঘুরে গেছে। পাহাড়ের কোল ঘেঁষে সবুজ মখমলের গালিচা পাতা। মামা ফের বললেন, কিরে, ঠিকঠাক যাচ্ছি তো? রাস্তাটা যেখানে ডান দিকে ঘুরবে সেখানে। হ্যাঁ, ওই যে সাদা বাংলো, ওই যে। গাড়ি থেমে গেছে। যোগুমামা সিটের পিছন থেকে একখণ্ড বড় কাপড় বের করে লোকটার মুখে গুঁজে দিলেন, বললেন, টুকলু, ওটাকে টেনে নামা, আমাদের লাস্ট অপারেশন। তারপর ওয়াকি টকি বের করে কাউকে কিছু জানালেন। সামনে লোকটা, ঠিক পিছনে রিভলভার ঠেকিয়ে যোগুমামা। মামা বললেন, টুকলু, অনেক রকম কথাবার্তা শুনবি, ঘাবড়ে যাস না। সাদা বাংলো, গাছপালায় একেবারে ঘেরা, একেবারে নিঝুম জায়গা। বৃষ্টি ধরে গেছে, গাছের পাতা থেকে টুপটাপ জল পড়ছে। আকাশ অনেকটা ফর্সা। তিনজন দরজার সামনে এসে দাঁড়িয়েছে। মামা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখলেন, টোকা মারলেন দরজায়, কোনো উত্তর নেই। সুতরাং এবার বাঁচ খাই গলা ভেসে এলো, Who's that? Nobody is available now. স্যার স্যার স্যার, আমি। हामी? कौन हामी? স্যার, আমি রাখাল। স্যার, ধরে নিচ্ছি। 2 সেকেন্ডের নৈশব্দ। তারপর দরজা খুলে গেল। প্রাণকৃষ্ণ ঠাকুর। আরে, এ তো সেই পিকে থাকা রে। যোগুমামা একটু আগে যা বলছিলেন। বয়স বেড়েছে, গোঁফ কামিয়ে চুলের কায়দা পাল্টে ফেলেছে। চেনা বড়ই মুশকিল। বিদ্যুৎ তরঙ্গের মতো যখন এসব ভেবে যাচ্ছে, ঠিক তখনই बहुत बढ़िया, बहुत बढ़िया। बहुत बढ़िया काम করেছো রাখাল, बहुत बढ़िया। খুঁচোটাকে ভি পাকড়ে এনেছে। আইসো, আন্দার আইসো। স্যার, এটা পুলিশের খোঁচর নয়, ছদ্মবেশ। ছদ্মবেশ? হ্যাঁ, দ্যাট মিন্স মেকআপ। স্মার্ট, ভেরি স্মার্ট। আগে স্যার, সেই জগবন্ধু মুখার্জি, আপনার মেইন এনিমি। স্যার, সিবিআই এর পট্টনায়ক পার্সোনাল বন্ড দিয়ে জেল থেকে ওকে বাইরে রেখেছে। তারপর ও বুড়ো টিকটিকির ভেগ ধরেছে। আমি স্যার সব জেনে নিয়েছি। কি বলছে তুমি রাখাল? ই তো ভয়ানক ব্যাপার। আমাকে भी ধোকা দিয়ে দিল। হ্যাঁ, দেখুন না স্যার। মোহনলালের দাড়ি গোঁফ এক টানে খুলে ফেললেন মামা। क्या मजे की बात, बहुत मजा, बहुत। প্রাণকৃষ্ণ 2 নম্বর যোগুমামার থুতনি টিপে বলল, जगबंधु, ए जगबंधु, अब तेरे को क्या होगा रे जगबंधु? तू मुझे जेल भिजवाया था ना, हम अब तेरे को सीधा ऊपर। वहां से तो कोई लौट के नहीं आ सकता। वो जो गौर दिखे उसमें तेरा दोस्त श्यामादास भी है। दोनों दोस्त मिलके अभी गपशप करो। अभी तक वो नाराज अच्छे। रिसर्च पेपर हम ही पे गेছি जगबंधु, लेकिन एक मुसीबत, लड़के नाम कुछ होते ही बोलছে ना। अब दोनों को ही खल्लास। रखाल, ए रखाल, ये छुकराटा के लिए एली কেন রে? হ্যাঁ স্যার,
এটা ওর ভাগ্নে, আমায় মামা ভেবে বিশ্বাস করে চলে এসেছে। ছেলে মানুষ জানে না এখানে ঢুকলে আর বেরোনো যায় না। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। পিছনের দরজা বন্ধ। আমি কি পাগল হয়ে যাব? প্রাণকৃষ্ণ হাসতে হাসতে বলল, तब तो बहुत बढ़िया भांजा मामाई की साथे मोरबे, बहुत बढ़िया। रखाल ই দরওয়াজা আমি খুলে দিচ্ছে, ঠিক আছে? फिर দুটাকে ঘুষিয়ে দে। দুই प्यारे दोस्त थोड़ा गपशप करो, थोड़ा टाइम बिताओ, फिर एक साथे তোমাদের টিকিট আছে। প্রাণকৃষ্ণ সামনের বন্ধ দরজা খুলে দিল। চেয়ারে বসে আছেন এক প্রৌঢ় মানুষ, যন্ত্রণা কাতর মুখ। চেয়ারের সঙ্গে তার শরীর তার দিয়ে আষ্টে পৃষ্ঠে বাঁধা। বিজ্ঞানী শ্যামা দাস শর্মা। ওহে জগবন্ধু, জগবন্ধু, দেখছো তেরা দোস্তের হাল দেখছো? বুড্ডার বানানো ইলেকট্রিসিটি দিয়েই আমি 2-3 दिन शॉक दिच्छे हैं। इतना टेटिया आदमी हम तो अपने लाइफ में भी नहीं दिखे। कुछ बोलছে ना, कैसा आदमी है रे बाबा? अरे जग्गू तू भी कुछ बोलो, अरे बोलो यार। अरे 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 हम तो भूल ही गए थे, तेरा मुंह तो बंद है ना जगबंधु, ओ जगबंधु। ঠিক তখনই বাইরের দরজায় ভারী বুটের ধাক্কা। দরজা খুলুন। পলকে পাল্টে গেছে প্রাণকৃষ্ণের মুখের রং। সাপের চোখে সে তাকালো যোগু মামার দিকে, বলল, राखाल बेईमान, मुझसे गद्दारी करता है, तेरे को मैं नहीं छोड़ूंगा राखाल। No, Mr. Prankrishna Thakur alias P.K. Thackeray. This is not Rakhal. This is your old friend, Jagabandhu Mukherjee. যোগু মামার রিভলভার প্রাণকৃষ্ণের কপালে, কিন্তু সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে ঘটে গেল রক্ত হিম করা ঘটনা। প্রাণকৃষ্ণের ডান হাতে একটা ছোট্ট সুইচ ধরা ছিল। ইলেকট্রিক তার লুটুছিল মাটিতে। ওই সুইচটাই টিপে ধরেছে সে। সঙ্গে সঙ্গে চেয়ারে বাঁধা শ্যামাদাস শর্মা বার দুয়েক ছটফট করে স্থির হয়ে গেলেন। আমরা নির্বাক। পৈশাচিক হাসিতে মুখ ভরিয়ে প্রাণকৃষ্ণ তাকালো যোগু মামার দিকে, বলল, क्या क्या देख रहे हो? क्या देख रहे हो? इटा ठीक होलो ना, हमाके भी काटे दिलो ना, तो हम भी उठा के किसी को लीते दिलो ना। एकदम सीधी बात, बस हिसाब तो बराबर हो गया ना। মামা পাগলের মতো চেঁচিয়ে উঠলেন, তোমায় ফাঁসিতে চড়তে হবে। পট্টনায়ক পুলিশ নিয়ে ভিতরে ঢুকে পড়েছেন। ঠেকারে একেবারে নির্বিকার, বলল, जगबंधु, अरे बुर्बक जगबंधु, सुन, एक बात कान खुल के सुन ले। আমি লাইফে 2 বার জেলে যাব না, কিছুতেই না, বুঝেছিস? ই দেখ দেখ। জিভ বার করে সে দেখালো যোগু মামাকে। দেখছিস, ये ক্যাপসুল আমার মুখের অন্দরে থাকে জগবন্ধু, আমি কিছুতেই আর জেলে যাব না। কচ করে দাঁতে কাটার শব্দ। দড়াম করে পড়ে গেল বিজ্ঞান জগতের এক হিংস্র সরীসৃপ। এবারে ফেরার পথে সামনে পট্টনায়ক, পিছনে যোগু মামা আর আমি। যোগু মামা কপালে হাত দিয়ে এড়িয়ে রয়েছেন সিটে। চোখের সামনে বিজ্ঞানী বন্ধুকে মেরে ফেলা সহ্য করতে পারছেন না। আমার তো বিশ্বাসই হচ্ছে না যা ঘটে গেল কয়েক মিনিটের মধ্যে। একেবারে অসহ্য। প্রায় আধ ঘন্টা কেটে গেল। আস্তে আস্তে বললাম, মামা
একটা কথা বলবো? বল। এই মোহনলাল দ্বিবেদী তুমিই তো? পট্টনায়ক আঙ্কেল এসে তোমায় বন্ড দিয়ে ছাড়ালেন, আর তুমি ছদ্মবেশে তদন্ত শুরু করলে। কিন্তু রাখাল নামের লোকটা যে তোমার ডুপ্লিকেট অভিনয় করছে এ জানলে কি করে? তোদের হোটেলের ঘর থেকে ড্রাইভিং লাইসেন্স পেলাম। ঘটনাটা শুনে আমার মনে হলো, হঠাৎ একজনের পকেট থেকে লাইসেন্স পড়তে পারে কখন? তাড়াহুড়ো থাকলে। তোরা যখন ওর পিছনে ছুটেছিলি তার আগেই ও বেশ খানিকটা ছুটে দূরত্ব বাড়িয়ে তারপর হাঁটতে শুরু করেছিল। সেই সময় লাইসেন্স পড়ে যায়। লাইসেন্সটা কলকাতার। ফোন করে সেই ঠিকানায় পুলিশ পাঠালাম। জানলাম রাখাল একজন অভিনেতা, যাত্রায় নাটকে অভিনয় করে। থ্যাকারে ওকে অনেক টাকার লোভ দেখিয়ে রাতারাতি আনিয়েছিল। সবচেয়ে বড় কথা, ওর মুখে গোঁফ দিয়ে চুলের স্টাইল পাল্টে চশমা পরালে প্রায় মিলে যায় আমার সঙ্গে। বাবা, তা এর পিছনে যে থ্যাকারে আছে এটা কখন বুঝলে? শর্মার বাড়িতে গিয়ে একটা বইয়ে ওর সই দেখে খটকা লাগলো, এটা ঠাকুরের বানান নয়। ওখান থেকে পেলাম একটা কাগজের টুকরো। আমার ফোন পেয়ে শর্মা লিখে রেখেছেন, JBM আসছে, কথা বলতে হবে প্রাকৃতের সঙ্গে। প্রাকৃত নামের প্রথম অক্ষর ধরলে প্রাণ কৃষ্ণ ঠাকুরই বোঝায়। শর্মার সঙ্গে থ্যাকারের বন্ধুত্ব এত গাঢ় হয়ে উঠেছিল, উনি সংক্ষেপে প্রাকৃত বলে ডাকতেন, বলতেন প্রাণের কথা। সেটাই কাল হলো। যোগু মামা অনেকক্ষণ পরে একটা সিগারেট ধরালেন, বললেন, দ্বিতীয় প্রমাণ পেলাম থ্যাকারে বা ঠাকুরের বাড়ি গিয়ে। শেলফের একটা বইয়ে দেখলাম রাবার স্ট্যাম্প মারা, PK থ্যাকারে, অর্থাৎ ওর আগের কালেকশন। তারপর লাইসেন্সে যার ছবি ছিল সে যুবককে এখানে দেখে মিলিয়ে নিতে শুরু করি। তাছাড়া ভূত প্রেত, অকাল্ট সায়েন্স এসবের গপ্প প্রাণকৃষ্ণ রটাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো মতলব আছে। টেরিবল, সাংঘাতিক প্ল্যান। সাংঘাতিক বলে সাংঘাতিক, এমন ভাবে জাল পেতেছিল বেরোবার পথ পাই না। আমাদের সঙ্গে একই ট্রেনে ডেকে নিয়ে এলো রাখাল আর বিদেশি এজেন্ট ওই সাহেব মেমকে, অনন্তবাবুর ট্রেনের বন্ধু। কি হলো জানেন? তাদের আমার ভিজিটিং কার্ড দিলাম, সে কার্ড পৌঁছে গেল রাখালের কাছে। আমার ডুপ্লিকেট গৌহাটি থেকে ওই রাতে সোজা চলে এলো ডক্টর শর্মার কাছে, প্রমাণ রাখতে কার্ড দিল। তারপর রাত বাড়তে কাজের লোকটা চলে যেতে থ্যাকারে ফের এলো। বাস, কিডন্যাপ। হঠাৎ থেমে যোগু মামা বললেন, মিস্টার পটনায়ক, বিদেশি দুটো আসেনি? এসেছিল দেখেছি, পুলিশ গাড়ি দেখে ঘুরিয়ে চলে গেছে। অবশ্য অ্যারেস্ট করা যেত না, কোনো এভিডেন্স নেই। মামা গজবন্ধু বাবুর ব্যাপারটা, উনিও কি এই ষড়যন্ত্রে যুক্ত ছিলেন নাকি? না, ব্যবসাদার লোক। থ্যাকারের সঙ্গে ডক্টর শর্মার খুব হৃদ্যতা। থ্যাকারেকে ভুজিয়ে ল্যাবে সাপ্লাই করত, সেই থেকেই ঘনিষ্ঠতা। কখন যে ইউথ হস্টেলে এসে গেছে খেয়াল করিনি। দরজায় টোকা দিলাম, অনন্তবাবু আমরা এসে গেছি। দরজা খুলে গেল। মামাকে দেখে অনন্তবাবু চমকে উঠতে গিয়েও সামলে নিলেন। আমরা দুজন যে একেবারে পাশাপাশি আছি। যোগু মামা বললেন, কি কর্তা, আমায় ভূত বলে ভাবছেন নাকি? হ্যাঁ, কি যে বলেন স্যার, আমি টুকলুর সঙ্গে একটু মজা করছিল, তাও বোঝে না, এখনো বুদ্ধিটা পাকলো না। শেষ হলো আজকের গল্প যোগু মামা বনাম যোগু মামা। ন্যারেশন বাই শুভঙ্কর দেবনাথ। যোগু মামা রাজা ভট্টাচার্য, অনন্ত সরখেল, সৌরভ সাহা, সাহেব এবং পট্টনায়ক আসঞ্জন, টিটি বিপুল, গজবন্ধু পার্থ, ড্রাইভার সুবীর এবং রিসার্চার ঋদ্ধি, ড্রাইভার সায়ন্তন পাল, পুলিশ মৈনাক, ওয়ার্ডেন অধ্যায়, দ্বিবেদী এবং পুলিশ অফিসার বোবাই, কেয়ারটেকার শুভম, মহিলা দেবস্মিতা, ডিরেকশন অ্যান্ড সাউন্ডস্কেপ বাই
বিপুল, স্ক্রিপ্টেড বাই শুভঙ্কর, পোস্টার ডিজাইন রৌনক। বিশেষ ধন্যবাদ পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেডকে। গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি শুভঙ্কর। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ, শুভরাত্রি।